হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সদ্য যারা ক্লাস 11-এ উঠলে তাদেরই সিলেবাসের একটি কবিতা আমি আজকে তোমাদের সামনে এক্সপ্লেন করে শোনাবো, এবং আশা করা যায় এই ভিডিওটা একটু দেখলে ধৈর্য ধরে তোমাদের নিয়ে যত রকম কনফিউশন আছে সব কেটে যাবে। তো এসো আমরা কবিতাটা সম্বন্ধে একটু জানা শুরু করি। তো আমরা প্রথমে দেখতেই পাচ্ছি এখানে এই যে কবিতাটা আমরা পড়বো, কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। সব থেকে প্রথমে বলে রাখা দরকার, এই ওয়েস্টমিনস্টার ব্রিজ লন্ডনে অবস্থিত এবং এই ব্রিজটি কিন্তু সত্যি সত্যি আছে, এবং এটি এখনো একটি খুব যারা ট্যুরিস্ট, যারা ঘুরতে যায় লন্ডনে, তাদের জন্য একটি খুবই আকর্ষণীয় একটি জায়গা। তো যাই হোক, তো আমরা যে কবির লেখা এই কবিতাটা পড়ব, সেই কবি সম্বন্ধে আগে কতগুলো কথা আমাদের না জানলেই নয়। তো আমাদের কবি হচ্ছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কে তো আগে থেকে জানি বা শুনেছি, তারা জানবে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হলেন নেচার পোয়েট। তাকে প্রকৃতির কবি বলা হয়, প্রকৃতি প্রেমী একজন কবি বলা হয়। এবং এই প্রকৃতিপ্রেমী কবি তিনি একটি কবিতা রচনা করলেন, ওয়েস্টমিনস্টার ব্রিজ, কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। তবে এই কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এই টাইটেলটি কিন্তু এই কবিতার আসল টাইটেল নয়। আসলে এই কবিতাটার সেভাবে কোনো টাইটেল দেওয়াই হয়নি, তো লেখা হয়েছে সেই লাইনটা নিয়েই এটার নাম দেওয়া হয়েছে। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আমরা শুনলাম যে তিনি একজন নেচার পোয়েট। তো তার এই কবিতায় আমরা যে বর্ণনাটা পাবো, সেই বর্ণনাটা হলো লন্ডন শহরে অবস্থিত ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর থেকে তিনি যখন লন্ডন শহরটাকে দেখছেন, সেই লন্ডন শহরটা তার চোখে, নেচার পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের চোখে কীরকম দেখাচ্ছে, তিনি কেমন দেখছেন, একজন কবির চোখে সেই শহরটা, ভোরবেলার সকালবেলার শহরটা কেমন এই শহরটার বর্ণনাই আমরা পাবো এই কবিতায়। তো চলো কবিতাটা শুরু করার আগে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এই কবিতাটা নিয়ে কয়েকটি তথ্য আমি তোমাদেরকে দিচ্ছি। যেমন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এনার জন্ম হচ্ছে 1770 সালে, 1770 খ্রিস্টাব্দে এনার জন্ম, এবং এনার মৃত্যু হলো 1850 খ্রিস্টাব্দে, 1850 খ্রিস্টাব্দে। তো আমরা যদি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্বন্ধে আরো কিছু তথ্য জানতে চাই, তো আমরা দেখব যে তিনি ছিলেন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ দ্য রোম্যান্টিক এজ। এই রোম্যান্টিক এজের, রোম্যান্টিক কথাটা শুনে শুধুমাত্র প্রেম ভালোবাসা আমাদের যে মনে আসে তা কিন্তু নয়। আসলে রোম্যান্টিক কবি বা রোম্যান্টিক পোয়েট তাদেরকে বলা হয় যারা প্রকৃতির প্রেমে আকুল হয়ে কবিতা লেখেন, যারা প্রকৃতির প্রেমী আসলে। এছাড়াও নোন অ্যাজ, তিনি পরিচিত ছিলেন পোয়েট অফ নেচার নামে, পোয়েট অফ নেচার। ফোকাস, তার কবিতাগুলো সমস্তটাই ফোকাসড ছিল নেচার, ইমোশন অ্যান্ড ইমাজিনেশনের উপরে, কল্পনা ভিত্তিক। তার এই যে চোখ দিয়ে লন্ডন শহরকে দেখা, তোমরা কবিতাটা পড়তে শুরু করলেই দেখতে পাবে কিরকম অপরূপ সৌন্দর্যে তিনি সাজিয়ে দেখেছেন লন্ডন শহরটাকে। তো চলো কবিতাটা সম্বন্ধে আরো কিছু জেনে নিই। এবং এই কবিতাটি কিন্তু এই কবিতার লেখা কখন হয়েছিল, তো এই কবিতার রিটেন কবে লেখা হয়েছিল সেটা নিয়ে একটু দ্বন্দ্ব আছে। তোমাদের যে টেক্সট বইয়ে তোমরা দেখতে পাবে, সেই বইয়ের টেক্সটে তোমরা এই ডেটটি দেখতে পাবে, সেপ্টেম্বর 3, 1802, 1802 সাল। তবে এক্ষেত্রে জেনে রাখা দরকার, আমরা কিন্তু ডরোথি, ওয়েস্টমিনস্টার ব্রিজ পার করে তিনি যবে যাচ্ছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তার সাথে কিন্তু ছিলেন তার বোন ডরোথি। তো ডরোথির ডায়েরি থেকে আমরা জানতে পারি যে এই ওয়ার্ডসওয়ার্থ তিনি কিন্তু এই ওয়েস্টমিনস্টার ব্রিজে দাঁড়িয়েছিলেন জুলাই মাসের শেষের দিকে, অর্থাৎ 31 জুলাই 1802। তো ঠিক আছে, এই দুটো ইনফরমেশন পাওয়া যায়। এবং এই কবিতাটি প্রথম প্রকাশিত হয় কোথায় না, একটি কাব্যগ্রন্থ, পোয়েমস ইন 2 ভলিউমস, সেখানে এই কবিতাটি প্রথম প্রকাশিত হয়। তো চলো আমরা ধীরে ধীরে এখন কবিতাটার দিকে এগিয়ে যাই, লাইন বাই লাইন এক্সপ্লেন করব। তার আগে জেনে রাখা দরকার, এই যে কবিতাটায় তোমরা গুনলে দেখতে পাবে এখানে হচ্ছে 14টা লাইন আছে। 14টা লাইন মানেই কিন্তু সনেট, 14টা লাইন মানে হচ্ছে আমরা জানি সনেট। এবং এই সনেট সম্বন্ধে আরো একটা তথ্য জানতে হবে, সনেটের প্রথম যে 8টা লাইন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 8টা লাইন, এই 8টা লাইনকে বলা হয় অক্টেভ। অক্টেভ, এটা সবার জেনে রাখা দরকার।
এবং পরবর্তী যে 6টা লাইন থেকে যায় 1 2 3 4 5 6, এটাকে আমরা বলতে পারি সেস্টেট, মানে শেষের 6টা লাইন। তাহলে এই গেল তোমাদের টেকনিক্যাল কিছু ইনফরমেশন। এবার আমরা চলে আসব কবিতাটার বর্ণনাতে। তো আমি প্রথমেই বলেছি যে এই কবিতা তিনি লিখছেন কোথায় দাঁড়িয়ে। এই কবিতাটি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখছেন লন্ডন শহরে অবস্থিত ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপরে দাঁড়িয়ে। ওয়েস্টমিনস্টার ব্রিজের ছবি আমি তোমাদের সুবিধার্থে দেখো এখানে দিয়ে দিয়েছি। এইটি হচ্ছে তৎকালীন পুরনো ওয়েস্টমিনস্টার ব্রিজের ছবি, এবং তার নিচে যেটা দেওয়া আছে এইটা এখনকার ছবি, মোটামুটি আমরা ইন্টারনেটে যেটুকু পাই। তো দেখা যাক কবিতাটা প্রথম থেকে আমরা দেখি যে কি বলেছেন তিনি এই কবিতায়। তো এক্ষেত্রে উল্লেখ্য যে দেখো আমরা পড়লাম যে নেচার পোয়েট, তবে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কিন্তু নেচার নিয়ে লিখতেন। কিন্তু স্যার এই শহর বা ওয়েস্টমিনস্টার ব্রিজ, এই শহরটাকে নিয়ে যে তিনি লিখলেন, শহর কি প্রকৃতির একটি অংশ? তো এখানে এটি হচ্ছে মজা, তিনি শহরটিকেই প্রকৃতির একটি অংশ হিসাবে দেখে এই কবিতাটি লিখলেন এবং তার সৌন্দর্য আমাদের এই কবিতার মধ্য দিয়ে বর্ণনা করলেন। তো আমরা প্রথম লাইনের দিকে এগিয়ে যাই, আমরা কবিতাটার দিকে আস্তে আস্তে এগিয়ে যাই। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। এই পৃথিবীর, কবি বলছেন এই পৃথিবীর ওই মুহূর্তে ওই ব্রিজের উপরে দাঁড়িয়ে লন্ডন শহরটাকে তিনি যখন দেখতে পাচ্ছেন, তিনি বলছেন যে হা ঈশ্বর, আর্থ হ্যাজ, এই পৃথিবীর আর বোধহয় এর থেকে সুন্দর, এনিথিং টু শো মোর ফেয়ার, এর থেকে সুন্দর আর কিছু বোধহয় পৃথিবীর দেখানোর নেই। এটাই আমি যেটা দেখছি সব থেকে বোধহয় সুন্দর একটা সিন বা একটা দৃশ্য আমি এখন দেখছি। Earth has not anything to show more fair. Dull would he be of soul who could pass by a sight so touching in its majesty. Majesty মানে সৌন্দর্য, সৌন্দর্যে ভরা। তো তিনি কি বললেন? সেই ব্যক্তি যে কিনা এই সৌন্দর্যে ভরা, এই সুন্দরতায় ভরা, এই সৌন্দর্যে ভরা দৃশ্য ইগনোর করে যে চলে যাবে বা এগিয়ে যাবে, সে কিন্তু খুব ডালই হবে, তার মধ্যে কোনো রোম্যান্টিসিজম নেই আসলে। সুতরাং আমরা প্রথম দুটো লাইনে দেখলাম যে তিনি বলতে চাইলেন যে কতটা সুন্দর সেই প্রকৃতি বা সেই দৃশ্যটা তার চোখে ধরা পড়েছে। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, এই পৃথিবীর এর থেকে বেশি সুন্দর আর বোধহয় কিছু দেখানোর নেই। ডাল উড হি বি অফ সোল, সেই ব্যক্তি সত্যিই খুব ডাল, বা সেই ব্যক্তির মধ্যে একেবারেই রোম্যান্টিসিজম নেই। Who could pass by a sight so touching in its majesty, এত সৌন্দর্যে ভরা একটি দৃশ্য যে পাস করে ইগনোর করে চলে যাচ্ছে, সে কিন্তু সত্যি খুবই ডাল বা তার মধ্যে কোনো অনুভূতি নেই। This city now doth like a garment where the beauty of the morning silent bare. Doth, এখানে একটা তোমরা শব্দ পাচ্ছ যেটা একটু অন্যরকম। এই শব্দটাকে বলা হয় আর্কেইক ওয়ার্ড, মানে এটা পুরনো, অনেক আগে অ্যানশিয়েন্ট সময়ে ব্যবহার করা হতো। এই ডথ মানে হচ্ছে ডু, ডথ মানে হচ্ছে আমরা ধরতে পারি ডু। তাহলে তিনি কি বলছেন? দিস সিটি, এই শহরটা, লন্ডন শহরটা, নাও ডথ লাইক আ গার্মেন্ট ওয়্যার দ্য বিউটি অফ দ্য মর্নিং। তিনি কি বলছেন? এই শহরটা একটা পোশাক, একটা গার্মেন্ট পরিধান করে আছে। সেই পোশাকটা কিসের? না, ওয়্যার দ্য বিউটি অফ দ্য মর্নিং, এই যে সকাল, এই প্রথম সকালের যে সৌন্দর্য, সেই সকালের সৌন্দর্যটা পরিধান করে আছে লন্ডন শহরটা। এবং এইটা দেখতে কেমন, সেই অনুভূতিটা কেমন? না সাইলেন্ট, খুব নিস্তব্ধ, এবং বেয়ার, এবং খুব খালি, উন্মুক্ত একটা দৃশ্য তিনি উপভোগ করছেন। সেটাকে তিনি শব্দের মাধ্যমে, আমরা জানি পোয়েট্রি হচ্ছে একটা রিটেন পিকচার, একটা ছবি, তো সেই ছবির মাধ্যমে আমরা কিন্তু বর্ণনাটা পাচ্ছি। দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট অ্যান্ড বেয়ার। তাহলে শহরটা কি পরিধান করে আছে, কোন পোশাক পরিধান করে আছে? না, এই শহরের সকালবেলার যে বিউটি অফ দ্য মর্নিং, সেইটাই লন্ডন শহরটা পরিধান করে আছে। পরিবেশটা কেমন? সাইলেন্ট, বেয়ার, এটি হচ্ছে খুব নিস্তব্ধ এবং খালি, এখানে জনমানব শূন্য একটি পরিবেশ। শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স and temples lie open unto the fields and to the sky.
এই উন্মুক্ত আকাশ, এই উন্মুক্ত আকাশের নিচে কি কি পড়ে আছে না দাঁড়িয়ে আছে? এই জাহাজ, এই শহরে এই এই ব্রিজের নিচে নদীতে থাকা জাহাজগুলি, এই শহরের বড় বড় গম্বুজ আকার যে টাওয়ারগুলি, ডোমসগুলি, এবং থিয়েটার যে প্রেক্ষাগৃহ সেইগুলো, এবং এই টেম্পলস বলতে এখানে গির্জার যে চূড়াগুলো দেখো, এই যে এখানে গির্জার যে চূড়াগুলো বোঝানো হচ্ছে সেইগুলো, এইটা ওপেন, একদম উন্মুক্ত রয়েছে। কোথায়? এই ওপেন স্কাই, ওপেন আনটু দ্য ফিল্ডস। আনটু also is a archaic word, it means to open unto the fields and to the sky। এই যে উন্মুক্ত জমি, এই উন্মুক্ত মাঠ প্রান্তর, উন্মুক্ত আকাশ, তার নিচে দেখা যাচ্ছে শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস গুলোকে এবং গির্জাগুলোকে। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং, গ্লিটারিং মানে ঝকঝকে, চকচকে। অল ব্রাইট, খুব উজ্জ্বল এবং ঝকঝকে। ইন দ্য স্মোকলেস এয়ার, ফোকাস অন দিস ফ্রেজ স্মোকলেস এয়ার। আমরা যদি আমাদের শহরেও খেয়াল করি তাহলে আমরা দেখব একদম সকালবেলাটা আমাদের শহর থাকে যানজট মুক্ত, গাড়ি ঘোড়ার ধোঁয়া মুক্ত, স্মোকলেস। এখানে কোনো দূষণ নেই। সকালবেলা ফাইন মর্নিং, একদম ফাইন মর্নিংয়ে সকালবেলায় আকাশটা, পরিবেশটা রয়েছে স্মোকলেস, সেখানে কোনো রকম কোনো দূষণ নেই। সেই স্মোকলেস এয়ারে চারিদিকের পরিবেশটা কেমন? সূর্যের আলো পড়ে অল ব্রাইট, খুব উজ্জ্বল এবং গ্লিটারিং, ঝকঝক করছে। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টেপ। এভাবে সূর্য এর আগে কোনোদিনই বোধহয় তার ঔজ্জ্বল্য পৃথিবীতে ছড়িয়ে দেয়নি, পৃথিবীর দিকে ছড়িয়ে দেয়নি। কবির যে কল্পনা, সেই কল্পনাতে তিনি সূর্যকে ইমাজিন করছেন, পার্সনিফাই করছেন এমনভাবে যে তিনি বলছেন যে সূর্য নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ। এখানে কখনো এই সূর্য এত ওপর থেকে কখনো এত ঝকঝকে আলো দেয়নি এর আগে পৃথিবীকে। এইটাই সর্বোচ্চ, এর আগে দেয়নি। In his first splendor, valley, rock or hill, সূর্য ওই উপর থেকে কিসের উপর তার কিরণ ছড়িয়ে দিচ্ছে? না, আমরা দেখি সূর্যের আলো যখন প্রথম কিরণ দেয়, সব থেকে উঁচু যে জায়গাগুলো, সেই জায়গাতেই আগে সূর্যের আলোগুলো পড়ে। সেই জন্য নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টেপ ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার। স্প্লেন্ডার মানে হচ্ছে আলো, ঔজ্জ্বল্য। তাহলে তার যে প্রথম কিরণ সেটা কোথায় পড়ছে? না ভ্যালির উপরে পড়ছে, রকের উপরে পড়ছে, হিল মানে শৃঙ্গ, পাহাড় শৃঙ্গগুলোর উপরে পড়ছে, উপত্যকাগুলোর উপরে পড়ছে, এবং সব জায়গায় এক মায়া ভরা অনুভূতি সৃষ্টি হচ্ছে, এক মায়াময় দৃশ্য তৈরি হচ্ছে, যা আমি চাক্ষুষ এই ওয়েস্টমিনস্টার ব্রিজের উপরে দাঁড়িয়ে উপলব্ধি করছি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলছেন, নেভার স আই, নেভার ফেল্ট আ কাম সো ডিপ। এর আগে আমি কখনো দেখিনি এইরূপ দৃশ্য, কখনোই অনুভব করিনি এত শান্ত, কাম, এত ডিপ, এত গভীর। এই যে নিস্তব্ধতা সকালবেলার, সেখান থেকে লন্ডন শহরে প্রথম সূর্যের কিরণ এসে যখন উপত্যকা, পাহাড়, শৃঙ্গগুলোর উপরে এসে পড়ছে, সবকিছু ঝকঝকে তকতকে দেখাচ্ছে, তখন কবি আপ্লুত হয়ে বলছেন, নেভার স আই, নেভার ফেল্ট এ কাম। এত গভীর, এত নিস্তব্ধ একটা সৌন্দর্য এর আগে আমি কখনোই অনুভব করিনি। দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল। উইল মানে হচ্ছে ইচ্ছা, উইল মানে ইচ্ছা। তাহলে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো এই ওয়েস্টমিনস্টার ব্রিজের নিচ দিয়ে যে নদীটা বয়ে যাচ্ছে, সেই নদীটির নাম কি জানো? সেই নদীটির নাম হচ্ছে টেমস নদী। তাহলে কবি বলছেন এই ব্রিজের নিচ দিয়ে রিভার টেমস নদী বয়ে চলেছে, গ্লাইডেথ অ্যাট হিজ ওন, তার নিজের খেয়াল খুশি মতো, নিজের ইচ্ছা মতো, নিজের উইল, সুইট উইল, সেই অনুযায়ী সে বয়ে চলেছে তার নিজের রাস্তা ধরে। শেষ দুটো লাইনে কবি কি বলছেন? ঈশ্বরের কাছে তার একটি আবেদন বলতে পারো, প্রার্থনা, বা তিনি ঈশ্বরকে বলছেন, ডিয়ার গড, দ্য ভেরি হাউসেস সিম অ্যাজ স্লিপ। এই শহরের এত যে বাড়ি ঘর,
হা ঈশ্বর, মনে হচ্ছে সেই বাড়িঘরগুলো সমস্ত যেন ঘুমন্ত অবস্থায় রয়েছে, ঘুমোচ্ছে। আসলে দেখো, বাড়িগুলো কি ঘুমোয়? ঘুমোয় না। বাড়ির ভেতরে যারা রয়েছে সেই মানুষগুলো ঘুমন্ত অবস্থায় রয়েছে, তারা জেগে ওঠেনি। তাই মনে হচ্ছে এই শহরটা এখনো নিস্তব্ধ, এই শহরটা যেন ঘুমোচ্ছে। ডিয়ার গড, দ্য ভেরি হাউসেস সিম, মনে হচ্ছে অ্যাসলিপ, ঘুমন্ত অবস্থায় আছে তারা। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল। মাইটি হার্ট, এই মাইটি হার্ট বলতে তিনি এই প্রাণকেন্দ্র লন্ডন শহরকে বুঝিয়েছেন। এইটা তোমরা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এই নিয়ে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট, এই পুরো লন্ডন এখন লাইং স্টিল, সে নিস্তব্ধ হয়ে ঘুমোচ্ছে। এই ছিল কবিতাটার বর্ণনা। এখানে দেখো, প্রতিটা লাইনে, প্রতিটা জায়গায় তুমি কিন্তু এক অদ্ভুত পরিবেশ, প্রকৃতির একটি বর্ণনা পাচ্ছ। এখানে সান, সূর্যের বর্ণনা দেওয়া হয়েছে। সূর্যের আলো প্রথম কোথায় কোথায় পড়ছে, আলো পড়ার পরে সেটা কেমন লাগছে দেখতে, সকালের নিস্তব্ধতা, এই সব কিছুই পরিবেশের, প্রকৃতির অঙ্গ। তাহলে এই প্রকৃতির সৌন্দর্য ওয়েস্টমিনস্টার ব্রিজের উপরে দাঁড়িয়ে তিনি উপভোগ করছেন এবং তিনি লিখে গেছেন এই কবিতার মাধ্যমে আমাদেরকেও সেই অনুভূতি দেওয়ার জন্য। তাহলে এই কবিতাটা কিন্তু একদমই কঠিন নয়, খুবই সহজ। এই কবিতাটা পড়ার পরে তোমরা একবার বাড়িতে যে টেক্সটটা আছে সেটা একবার পড়বে। যদি কোনো জায়গায় কোনো সমস্যা মনে হয় তোমরা কমেন্টে জানাবে, আমি অবশ্যই সেই প্রশ্নের উত্তর দেব। এবং লাস্ট অফ অল আমি তোমাদের কিছু ইনফরমেশন জানিয়ে দিতে চাইছি, কি পয়েন্টস। যেমন এই কবিতাটি, এইগুলো প্রশ্ন হতে পারে তোমাদের, যেহেতু এমসিকিউ প্রশ্ন, এগুলি প্রশ্ন হতে পারে যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। এই কবিতাটি কার লেখা? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কে? না, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হলেন একজন রোম্যান্টিক পোয়েট, এবং এই কবিতাটা তার হলো একটি ফেমাস রোম্যান্টিক সনেট। এটা একটা সনেট, আমি বলেছি 14 লাইনের একটা সনেট। কি ডেসক্রাইব করে? না, ডেসক্রাইবস আর্লি মর্নিং লন্ডন ফ্রম ওয়েস্টমিনস্টার ব্রিজ। ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে একদম প্রথম সকালের একটি বর্ণনা দেয়। এই কবিতার থিম যদি আমরা বলতে চাই তাহলে আমাদের বলতে হবে বিউটি, পিস, নেচার অ্যান্ড অ্যাডমিরেশন। লন্ডন অ্যাপিয়ার্স কাম, লন্ডনটাকে নিস্তব্ধ, শান্ত দেখাচ্ছে, সাইলেন্ট অ্যান্ড ম্যাজেস্টিক। নেচার অ্যান্ড দ্য সিটি আর শোন ইন হারমোনি। ইউজ অফ ইমেজারি, এখানে কোন কোন ফিগার অফ স্পিচের ব্যবহার হয়েছে? না, এখানে ব্যবহার হয়েছে ইমেজারি, পার্সোনিফিকেশন এবং হাইপারবোলের। এবং এই কবিতার টোন যদি বলতে হয় তাহলে পিসফুল, ইমোশনাল অ্যান্ড অ্যাপ্রিসিয়েটিভ। এবং ফেমাস লাইন কোনটা? না, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। প্রথম লাইনটা হাইলাইটস রোম্যান্টিক লাভ ফর বিউটি অ্যান্ড ইমোশন। এই কবিতা আমাদেরকে সৌন্দর্য এবং অনুভূতির কথা বলে। এবং এই কবিতাটা পড়লে আমাদের কিন্তু অদ্ভুতভাবে সেই সময় ওয়েস্টমিনস্টার ব্রিজের যে ইমেজ কবি যে দেখছেন, এই ছবি কিন্তু মাথায় আসে। এই ইমেজারির ব্যবহার তিনি এই কবিতায় করেছেন। তো চলো, তোমরা সবাই কবিতাটা এবার টেক্সট ধরে পড়ো। কোথাও কোনো সমস্যা হলে আমাকে বলো। এবং এই কবিতাটা নিয়ে অনেক এমসিকিউ প্রশ্নের সেট আমার রেডি করা আছে, সেগুলো অবশ্যই যারা ক্লাসে আমরা জয়েন করবে তাদেরকে আমি দিয়ে দেবো। আমাদের ছাত্ররা পিডিএফ পেয়ে যাবে। তো কবিতাটা নিয়ে কোনো রকম কোনো কনফিউশন থাকলে তোমরা অবশ্যই জানাও। আবার দেখা হচ্ছে আরেকটি কবিতা নিয়ে। ততদিন অবধি কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। আমাদের বিদ্যাসাগর স্টাডি সেন্টারের অনলাইন ভিএসসি অনলাইন ক্লাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত এই ভিডিওগুলো দেখতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই খুব ভালো থাকো আর আনন্দে থাকো।